এখন গভীর চিন্তায় ডক্টর ইউনূস যে তার কি হবে। তিনি নিঃসঙ্গ যমুনায় এখন বসে তিনি ভাবছেন যে এখন আমার পালাবার জায়গাটা কোথায়, আমি কি করে পালাবো। উনি ভাবুন, আমরাও দেখতে থাকি। তবে ভারত কি করবে তা কিন্তু আমি জানি না, এটা আগেই বলে দিলাম। যেভাবে কালকে থেকে এই পিএমওতে ফোন করে মানে একের পর এক মানে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছে, তাতে একটা মোটামুটি নরেন্দ্র মোদীর একটু নড়ে চড়ে বসেছেন আর কি। দেখুন, পাবলিক সেন্টিমেন্ট এমন, সে তারাতে গিয়ে এমপির কাছে বলবে, এমএলএর কাছে বলবে, এমএলএ গিয়ে এমপির কাছে বলবে, এমপি তো গিয়ে লোকসভায় বলবে, লোকসভায় তো কথাটা রাজ্যসভায় যাবে, রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রীর কানে যাবে। এই তো হচ্ছে স্তর। সেটা আমি যখন উল্লেখ করেছি পোস্টে, তা সেখানে যে সমস্ত মন্তব্য এসছে যে ছাড়েন দাদা, বিএনপির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে, আপনি আবার কি গুজব রটাবেন। আমি মনে করলাম যে আওয়ামী লীগের এই লোকগুলো নিতান্তই মূর্খ। তারা কিন্তু রোজ ভিডিও দেখে, তারা পুরোটা শোনে কি জন্য বিএনপির সঙ্গে হাত মেলানো হয়েছে, কেন তারেক রহমান এসছে, আমি প্রত্যেকটা কথা বলেছি। তা সত্ত্বেও তারা যখন এই সমস্ত প্রশ্ন করে, তাহলে আমি ওই বক্তব্য আমি আর ওইটা নিয়ে কোনো ভিডিওই করব না। এবার আপনার দেশে আপনারা খেতে পেলেন কি না পেলেন, আমার থরি বয়ে গেল। আমি না খেয়ে রয়েছি, আমি তো না খেয়ে নেই। এই যত উদ্গান্ডু আছেন না, আমার চ্যানেল ছেড়ে বেরিয়ে যান। আমার সাবস্ক্রাইবার নিয়ে, আমার চিন্তা নিয়ে আমি সাবস্ক্রাইবারের পেছনে দৌড়াই না, আমার দরকার নেই। একজন সাবস্ক্রাইবার থাকলেও আমি ভিডিও করব, কিন্তু আপনাদের মতো উদ্গান্ডু ভিউয়ার যেন ইমিডিয়েটলি বেরিয়ে যায়, আমি তার জন্য বিনীত প্রার্থনা করছি। এবার আসি অন্য প্রসঙ্গে। বকাবকি হয়ে গেছে, এ তো চলেই আমাদের মধ্যে। বিষয়টা এখন ভেনেজুয়েলা যে কাণ্ডটা হয়েছে, তাতে সব থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে হচ্ছে চীন। আর চীন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, চীন এখন বদলা নেওয়ার জন্য চেষ্টা করবে। সেক্ষেত্রে সব থেকে বড় মুশকিলে পড়বে চীনের সঙ্গে জড়িয়ে আছে যে সমস্ত রাষ্ট্রগুলো, বন্ধু রাষ্ট্র। এই বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে কে আছে? একটা রয়েছে পাকিস্তান, একটা রয়েছে বাংলাদেশ। আমি কেন এখন বসলাম এই ভিডিওটা করতে, দেখুন বাংলাদেশের ভেতরে কি চলছে আপনারা কতটা জানেন, কতটা জানি না, আমি বলে দিচ্ছি আপনাদের। আমি জেনেছি বলে আপনাদের বলছি যে আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলছি কিন্তু আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের নয়। আমি ওটা ভুল করে আমার মুদ্রা দোষে বেরিয়ে যায় আমাদের। আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনূস $30 মিলিয়ন দিয়ে একটা চুক্তি করেছিলেন, মিসাইল কিনবেন চায়না থেকে। সেই চুক্তিটি রদ হয়ে গেছে। চায়নার রাষ্ট্রদূতকে ডেকে উনি বলে দিয়েছেন এই চুক্তি আমার দরকার নেই, আমরা মিসাইল কিনব না। কারণ তার কাছে একটা খবর পৌঁছেছে যে ভেনেজুয়েলায় ঢুকে যদি এভাবে তুলে আনতে পারে প্রেসিডেন্টকে, ইউনাইটেড নেশন কাউন্সিলে বসে হয়তো আমেরিকা কার কাছে অভিযোগ জানাবে। তারপর আজকে সকালবেলা মার্কো রুবিওর কাছ থেকে একটা ফোন আসে ডক্টর জয়শঙ্করের কাছে, সেটা হচ্ছে ভেনেজুয়েলা সংক্রান্ত। তারপর ইতিউতি ফিসফাস শুরু হয়। যে ভারত যদি এই ধরনের কোনো অ্যাকশনে যায়, তাহলে বাংলাদেশ কতটা ঠেকাতে পারবে। ধরুন একই ধরনের অ্যাকশন বাংলাদেশের বিরুদ্ধে ভারত করলো, বাংলাদেশের আটকানোর ক্ষমতা কতটুকু? ভেনেজুয়েলাতে লড়াকু সৈন্যবাহিনী ছিল, প্রচুর টাকা দিয়েছিল, এখানেও প্রচুর টাকা যাচ্ছে। এমনি এমনি সব হচ্ছে না তো, বিলিয়নস অফ রুপিস খরচা হচ্ছে। আপনারা মনে করেন এমনি এমনি সব হচ্ছে? তো এখন তারপরেতে
খলিলুর রহমান এই খবরটি পেয়ে খলিলুর রহমান যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে বুঝিয়েছেন যে চায়নার সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে দিন, না হলে কিন্তু ইউএস আমাদের ছাড়বে না। কারণ চায়না কিন্তু কাউকে বাঁচাতে যাবে না। চায়না এখন ভাবছে নিজে বাঁচবো কি করে। ইরানে তক্তাপালট হলো বলে খামেনি যে কোনো সময় খামেনি পালাবে, রাস্তায় পুরো মানুষ নেমে গেছে। আর যত মন্ত্রী শান্তি ফান্তি সব রয়েছে না, যারা চলো 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 সাইরেন বাজছে, মন্ত্রী আসছে, গার্ড দিচ্ছে, স্যালুট দিচ্ছে, সব তারা এখন বিদেশি এজেন্সির সঙ্গে যোগাযোগ করছে, ভাই প্রাইভেট জেটে আমি চলে যাচ্ছি, আমার আশ্রয়টা ব্যবস্থা করে দাও। এই যখন হাসিনা যখন পতন হলো, মন্ত্রীরা গেল কোথায়? যে যা সাড়ে ষাট কেটে পড়েছে, সবাই কিন্তু তার এক্সিট রুট ঠিক করে রাখে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো এক্সিট রুট রাখেননি। উনি যাবেন কোথায়? এখন তিনি নিঃসঙ্গ একা যমুনায় বসে থাকেন। তার আশেপাশে যে সমস্ত উজ্জ্বল জ্যোতিষ্করা ঘুরে বেড়াতো, তারেক রহমান দেশে ফেরার পর সে উজ্জ্বল জ্যোতিষ্করা সমস্ত হাওয়া হয়ে গিয়েছে। তারা এখন সব তারেক রহমানের দিকে সব ভিড়তে শুরু করে দিয়েছে। তার অফিস, তার বাড়ি, তার যেখানে যেখানে যাচ্ছে, তারা ওখানে গিয়ে এতদিন যারা হাত জোর করে কাছুমাছু অবস্থায় ডক্টর ইউনূসের সাক্ষাৎ করার জন্য যারা লবিতে বসে থাকতেন বা ওয়েটিং রুমে বসে থাকতেন, তারা এখন ওই সমস্ত ছেড়ে দিয়ে তারা চলে গেছেন। ডক্টর ইউনূসের পাশে কিন্তু আর কেউ নেই। এই মুহূর্তে ভারতবর্ষ পড়বে কি না আমি জানি না। মার্কো রুবিওর সঙ্গে কি কথা হয়েছে জয়শঙ্কর, সে তো আর আমাকে বলবে না, আমি জানিও না। তবে খুব হালচাল দেখছি, বেশ হালচাল দেখছি। এতে কিন্তু ভারতের কেউ যাবে আসবে না। এই যে ভেনেজুয়েলায় যে এত বড় কাণ্ডটা হয়ে গেল, ভারতের কেউ যায় আসবে না। না রাশিয়ার কিছু হবে, না ভারতের কিছু হবে। ঝাড়টা খেলে হচ্ছে চীন। 90% অয়েল আসতো ভেনেজুয়েলা থেকে, পুরোপুরি ক্যাপচার হয়ে গেছে আমেরিকার হাতে। আর আমেরিকার সঙ্গে তো লেভারেজ নিয়ে তো কষাকষি হচ্ছে, কে কত লেভারেজ নিতে পারে। এখন চায়না বলেছে আমি এক বিন্দুও আমি ওই রেয়ার দেবো না। এবার আমেরিকা যদি বলে আমি ভেনেজুয়েলা থেকে এক বিন্দু অয়েল যাবে না, তাহলে পরে চায়নার কি হবে? চায়না তো সেকেন্ড ফ্রন্ট তো খুলে রাখিনি, আমাদের তো 100টা ফ্রন্ট খোলা আছে। দুবাই থেকে আমির থেকে রাশিয়া পর্যন্ত সব আমাদের কন্ট্রাক্ট করা রয়েছে, সেখান থেকে আমাদের তেল আসে। রাশিয়াকে মানে ভারতের কেউ যায় আসে না। আর আমেরিকা এটা বুঝেছে যে আমাদের ভুলে আমাদের বন্ধু, এত বছরের বন্ধু, আমাদের ভুলে চায়নার কাছে চলে গিয়েছে। সেই ভুলটা হচ্ছে আমাদের ভুল। সেই ভুল আমরা শোধরাতে হবে, আমাদের শোধরাতে হবে। যেটা মার্কো রুবিও, জেডি ভান্স ফোন করে জয়শঙ্করজিকে বলেছিলেন, আমি কপিও করেছিলাম। যা হয়ে গেছে হয়ে গেছে, অতীতের ভুল ভুলে যান, আমরা সামনের দিকে এগিয়ে যাই। ট্রাম্পও জানেন যে তিনি ভুল করেছেন, ফলে রাগটা ভারতবর্ষের ওপরে কিন্তু পড়বে না। হ্যাঁ, ভারতবর্ষের সঙ্গে ট্রেড ডিল হচ্ছে না, সেটা আলাদা জিনিস, কিন্তু ভারতবর্ষ কোনোদিনও মানে পিঞ্চ করেনি আমেরিকাকে। মাদুরো কি করেছে? মাদুরোর কীর্তি শুনলে আপনি অবাক হয়ে যান। মাদুরো ট্রাম্পের ব্যাকইয়ার্ডে বসে মাদুরো ট্রাম্পের ডলারকে ডলারাইজ করে দিয়েছিল, পুরো ইয়েনে তেল বেচছিল। চীনকে যত তেল বেচেছে সেটা পুরোটা হচ্ছে চীনা অর্থে। এবং এখানেই থামেননি, তিনি বলেছেন যে 2024 সালে যে আমরা ডলারাইজেশন করে ফেলেছি, আমাদের আর ডলারের প্রয়োজন নেই। এখন আমেরিকা দেখছে তার ব্যাকইয়ার্ডে একটা দেশ সমাজতন্ত্রের পথে যাচ্ছে,
ইন্ডিপেন্ডেন্টলি সে অর্থনীতি করছে, তার আমার অঞ্চলের মধ্যে বসে সে অন্যকে তেল বেচছে 90%, নিজে 10% ব্যবহার করছে, অথচ আমি তেল পাচ্ছি না। একটা অফার তাকে দেওয়া হয়েছিল মাদুরোকে, যে আপনি যে দেশে যাবেন আপনি চলে যান, যত অর্থ চাই তত অর্থ তত সম্পদ নিয়ে আপনি চলে যান, আমরা আপনাকে যেতে দিচ্ছি, সেফ এক্সিট দিয়ে দিচ্ছি, আপনার পরবর্তী যে কোনো সাকসেসার হবে সেটা আমরা আমাদের পছন্দ মতো সাকসেসার বসিয়ে দেবো। মাদুরো মানেননি। মাদুরো মনে করেছিলেন চীন আমাকে বাঁচিয়ে দেবে। এদিকে চীন যখন ওখানে উপস্থিত, চীনের যত মানে লোক ওখানে উপস্থিত, তারা মিটিং করা 3 ঘন্টার মধ্যে, 3 ঘন্টা পরে মাদুরোকে তুলে নিয়ে চলে এলেন। আর সমাজ মাধ্যমে যে ছবিটা বেরিয়েছে, একটা ভিডিও বেরিয়েছে, নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমেছেন, হাতে হাত করা, একটা দেশের প্রেসিডেন্ট যাচ্ছে, সারা জীবনটা চলে গেল। এবার কতটা ঠিক কতটা ভুল সেটা ইতিহাস বিচার করবে। এখনো পর্যন্ত কেউ ইরাক নিয়ে, কেউ আমেরিকার যুদ্ধ নিয়ে কথা বলে না। ফলে এখন গভীর চিন্তায় ডক্টর ইউনূস, যে তার কি হবে। নিঃসঙ্গ যমুনায় এখন বসে তিনি ভাবছেন যে এখন আমার পালাবার জায়গাটা কোথায়, আমি কি করে পালাবো। উনি ভাবুন, আমরাও দেখতে থাকি। তবে ভারত কি করবে তা কিন্তু আমি জানি না, এটা আগেই বলে দিলাম। গত 25শে ডিসেম্বর লন্ডন থেকে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং তখন তিনি ট্রাভেল পাস নিয়ে ফিরেছিলেন। আমাকে বেশ কয়েকজন বলেছে যে ভাইয়া এই ট্রাভেল পাস তো এটার ডিউরেশন বোধহয় 3 সপ্তাহ বা 4 সপ্তাহ এরকম, তো উনি কি ট্রাভেল পাসের ডিউরেশন শেষ হলে ফিরে যাবে কি? তো ট্রাভেল পাসের বিষয়টা হলো বাংলাদেশে আসার জন্য, এবং যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক, তিনি একটা পাসপোর্ট পেতে পারেন, সুতরাং তার তো ট্রাভেল পাস রিইউজের দরকার নাই। সো ট্রাভেল পাসের ডিউরেশনের জন্য তাকে ইংল্যান্ডে ফিরে যেতে হবে এমন কোনো কথা নেই বলেই আমার ধারণা। তবে তিনি 1-2 সপ্তাহের জন্য আবার লন্ডনে যেতে পারেন, এটি নিয়ে একটা আলোচনা চলছে। কেন যাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তার আগে একটু বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলতে চাই, তারেক রহমানের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তারেক রহমান কি অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছেন? এই আলোচনাটা কিন্তু উঠে আসছে, কারণ যেভাবে তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে, সরকারি প্রোটোকল বলেন, সেনাবাহিনীর প্রোটোকল বলেন, এটা সাধারণত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছাড়া কেউ পায় না। তিনি ফুল দিতে গেলে তার সাথে সেনাবাহিনী যান, তিনি যেখানেই যান শ্রদ্ধা জানাতে যান, সেনাবাহিনী যান, তিনি কাঁদলে তাকে টিস্যু এগিয়ে দেন, সেও সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, অ্যাডজুটেন্ট জেনারেল। তো এই বিষয় নিয়ে কথা উঠেছে এবং সরকারের, বিশেষ করে সরকারের এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে একটা মানে হিড়িক পড়ে গেছে তারেক রহমানের সাথে দেখা করার। একেবারে মানে সরকারি প্রশাসনের সচিব বলেন, অতিরিক্ত সচিব বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, মহাপরিচালক, তারা সবাই একেবারে দল বেঁধে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করছে অফিসে গিয়ে, এবং সেখানে একটা খাতা মেনটেন করা হচ্ছে, নোট বই মেনটেন করা হচ্ছে, এবং কে কে সেখানে গেলেন সেটা আবার নাম লিখে টিক দেওয়া হচ্ছে। আমার পরিচিত একজন সচিব আছে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি গিয়েছেন কিনা। বলে হ্যাঁ ভাই আমিও গিয়েছি। বললাম কেন গিয়েছেন? বলে না গেলে যদি উনি ক্ষমতায় আসে তখন আবার যদি সমস্যা হয়। তো এই হলো মানে ক্ষমতায় না যেতেই বর্তমান এই অবস্থা। তো এইরকম অবস্থা যদি চলে তাহলে আমরা কি আশঙ্কা করব যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে আরো একটি হাওয়া ভবন আবার তৈরি হবে? যারা এই একদম নতুন প্রজন্ম, 15-20 বছর বয়স বা প্রথমবার ভোটার হলেন, তারা হয়তো জানেন না বাংলাদেশে হাওয়া ভবন বলে একটা ভবন ছিল, যেটা ছিল দুর্নীতির প্রতীক। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, তখন এই হাওয়া ভবনে তারেক রহমানদের অফিস ছিল, এবং এই হাওয়া ভবন থেকেই বাংলাদেশের সরকারি বড় বড় ব্যবসা বাণিজ্য তদবির এগুলো কন্ট্রোল করা হতো, এবং বড় বড় টেন্ডারে 10% হাওয়া ভবনকে কমিশন দেওয়া হতো, যে কারণে
অনেকেই তারেক রহমানকে তখন মিস্টার 10% বলতেন। দীর্ঘদিন তিনি বিদেশে নির্বাসনে ছিলেন, তিনি ফিরে এসেছেন। অনেকেই বলছেন তিনি অনেক বদলে গেছেন। যেহেতু তিনি পশ্চিমা গণতান্ত্রিক দেশে সময় কাটিয়েছেন, তিনি নিশ্চয়ই সেখানকার গণতান্ত্রিক ব্যবস্থা দেখেছেন। কিন্তু তিনি বাংলাদেশে আসার পরে যে বিষয়গুলো আমরা দেখছি তাতে আশাবাদী হওয়ার পাশাপাশি আশঙ্কাও কিন্তু থাকছে। কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। বাট এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে সবাই যে তারেক রহমানের কাছে হুমড়ি খেয়ে পড়ছেন, এবং এইটা সেনাবাহিনীর মধ্যেও এই ট্রেন্ডটা লক্ষ্য করা গেছে, উইচ ইজ ভেরি ব্যাড। কারণ আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স, এটার ধরেন একটা চেইন অফ কমান্ড আছে, কিন্তু এখন যে যেভাবে পারে তারেক রহমানের সাথে লাইন গার্ড করার চেষ্টা করতেছে। তো এর ফলে আর্মির চেইন অফ কমান্ডও বেশ থ্রেটেন্ড হয়ে যাবে ভবিষ্যতে, বা অলরেডি হয়ে গেছেও হয়তো। আবার আর্মির ভেতরে অনেক কথাবার্তা হচ্ছে তারেক রহমানকে ঘিরে, সেগুলো আমি প্রকাশ্যে এখানে আনতে চাই না। কিন্তু এই যে তারেক রহমানকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, এবং তারেক রহমানকে ঘিরে যে সরকারি বেসরকারি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা তিনি আইন অনুগভাবে পান কিনা সেই প্রশ্ন যখন উঠছে, তখন জামাতে ইসলাম কিন্তু একেবারে চুপ করে বসে নেই। কারণ জামাতে ইসলাম মনে করে তারেক রহমান এসে তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে। কারণ খালেদা জিয়া ছিলেন অসুস্থ, তারেক রহমান দেশের বাইরে, জামাত মোটামুটি ক্ষমতায় চলেই গিয়েছিলেন। তো তারা এই তারেক রহমানের প্রতি যে সবার যে হুমড়ি খেয়ে পড়া, এটা তারা মোটামুটি উদ্বিগ্ন বলা যায়। মানে রাজনীতির দুটো হিসেব, একটা হলো যদি মাঠে আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগের সাথে যারা জোট করে তারা থাকে, তখন কিন্তু সব মানে হিসাব টিসাব ভুলে জামাত, বিএনপি, হিজবুত তাহরীর, এই যে ৭১-এর যে বিরোধী গ্রুপ, এরা সব এক হয়ে যায়। কিন্তু যখন আওয়ামী লীগ মাঠে নেই, তখন আবার এই জামাত বিএনপির মধ্যে কিন্তু একটা হিচিং লেগেই থাকে, এবং সেই হিচিংটা এখন জামাত উদ্বিগ্ন হচ্ছে। জামাত ডক্টর ইউনূসকেও এই বিষয়টিতে জানিয়েছে, এবং ডক্টর ইউনূসও বিষয়টা খুব কেয়ারফুলি অবজার্ভ করছে। এবং তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে হি ডাজেন্ট ট্রাস্ট ডক্টর ইউনূস অ্যাট অল। যদিও তারা ফোন আলাপ করে, অনেক কথাবার্তা বলে, কিন্তু তারেক রহমান এবং আমার ধারণা ডক্টর ইউনূসও পরস্পরকে আসলে গভীরভাবে বিশ্বাস করে না, যা একটা স্বার্থের কারণে তারা এই মুহূর্তে একটা বিন্দুতে অবস্থান করছে। সো ডক্টর ইউনূসও কেয়ারফুলি মনিটর করছে, এবং জামাতের সাথে মিলে, বিকজ আমি বারবার বলেছি ডক্টর ইউনূসের পছন্দ হলো জামাতকে ক্ষমতায় আনা, এবং জামাতকে ক্ষমতায় আনলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন, এটা তার দীর্ঘদিনের খায়েশ। কিন্তু সেইখানে একটু ঝামেলা হয়ে গেছে তারেক রহমান আসায়। এবং আমি আবারও বলছি যে বিশ্বের যে সেরা নির্বাচনটা বাংলাদেশে হবে, সেটা আদৌ হবে কিনা সেই টেনশন তো আছেই। তো সেই জায়গায় এখন এরকম শোনা যাচ্ছে যে ইউনূস তো আসলে খুব মাস্টার প্লেয়ার, তো নানা রকমের ঘিরিঙ্গি করে সে একটা বিকল্প ঘিরিঙ্গি কথা মাথায় রেখেছে। যদি দেখে যে তারেক রহমান খুব বেড়ে যাচ্ছে, সবাই তারেক রহমানের কাছে যাচ্ছে, তাহলে হয়তো এ মাসের মধ্যেই তাহলে জামাতকে দিয়ে তারা একটা গন্ডগোল বাধায় দিতে পারে। এবং সেক্ষেত্রে এমনও প্ল্যান ডক্টর ইউনূসের আছে যে জামাত দাবি তুলবে যে তারা নির্বাচন মানে না, এবং তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন গড়ে তুলবে। হাদির একটা ওপেনিং আমি বলে রেখেছি, তারা হাদি হত্যার বিচার চাই বলে একটা শাহবাগে একটা এন্ট্রি রেখে দিয়েছে। তাদের আসলে ইস্যুর অভাব হবে না। সেক্ষেত্রে তারা এই নির্বাচন বাতিলের দাবি তুলতে পারে তারেক রহমানকে ঠেকানোর জন্য, এবং যদি নির্বাচন বাতিল করতে পারে, বা ইউনূস তখন এই আন্দোলনের প্রেক্ষিতে হয়তো বলবে যে এই নির্বাচন হবে না, শুধু গণভোট হবে, এটাও একটা প্ল্যান আছে। আবার জামাত আরও একটা প্রস্তাব দিয়েছিল তারেক রহমানকে যে আসেন আমরা একসাথে জাতীয় সরকার করি, সব নির্বাচনের দরকার নেই, জাতীয় সরকার করে আমরা ৪-৫ বছর চালাই দিই। কিন্তু তারেক রহমান সেই প্রস্তাবে রাজি হন। তো এইরকম নানামুখী অনিশ্চয়তা কিন্তু এখনো চলছে। কিন্তু এই প্রশ্ন যে তারেক রহমান কেন এত প্রোটোকল পাচ্ছে, এর পাশাপাশি যেটা দিয়ে শুরু করছিলাম, যে শোনা যাচ্ছে যে তারেক রহমান ১ বা ২ সপ্তাহের জন্য লন্ডনে যেতে পারেন। এবং লন্ডনে যদি তারেক রহমান যান, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে একটা
ঝামেলা আসতেছে আর কি। সো এইটা একটা ইন্ডিকেটর হবে, কারণ তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় তার খুব কাছের দু একজনকে বলেছে যে তিনি হয়তো 2-1 সপ্তাহের জন্য লন্ডনে যাবেন। তো এইটা আমি একটু দেখবো আমরা যে তারেক রহমান আসলে লন্ডন যাচ্ছেন কিনা, কারণ এখনো রাজনীতির আকাশে যে অনিশ্চয়তার মেঘ সেটা কিন্তু কেটে যায়নি। নির্বাচন নিয়ে এখনো নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে তো বলেছি, তারা তেমন ভাবে সিরিয়াসলি কাজ শুরু করেনি। এখন সব আলোচনাই বিএনপি এবং তারেক রহমানকে ঘিরে এবং তারেক রহমানকে কেন্দ্র করে যে ঘটনাগুলো